আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য যে টপিক নিয়ে এসেছি সেটা হলো এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড মলিকুলার মাস অন স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভ। তাহলে শুরু করা যাক। আগের ক্লাসে আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভ ইন ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন অ্যান্ড থ্রি ডাইমেনশনাল স্পেস। তাহলে সেই প্লটগুলো আমরা করে নিই। প্রথমে ওয়ান ডাইমেনশনাল স্পেসে স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভটা ড্র করে নিই। এক্স ডাইরেকশনে ছিল ভেলোসিটি, ওয়াই ডাইরেকশনে ছিল স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন। আচ্ছা, এবার এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনালে স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভ। টু ডাইমেনশনালে সেরকম ড্র করি, কিরকম কার্ভ ছিল। তোমরাও করো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। অ্যান্ড থ্রি ডাইমেনশনাল। আচ্ছা, করসপন্ডিং স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশনগুলোও লিখে নিই। এফসি সমান এম বাই টু পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই টু কেটি। এটা ওয়ান ডাইমেনশন। টু ডাইমেনশনে কি ফাংশন ছিল? এফসি সমান এম বাই টু পাই কেটি ইন্টু টু পাই সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই টু কেটি। থ্রি ডাইমেনশনে কি ফাংশন ছিল বলো? এফসি সমান এম বাই টু পাই কেটি টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু ফোর পাই সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই টু কেটি। প্রথমে টেম্পারেচারের ভ্যারিয়েশনের সাথে কিরকম কার্ভটা চেঞ্জ হয়, মানে টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে যে ডিস্ট্রিবিউশন কার্ভ কেমন হবে সেটাই আগে শুরু করি। প্রথমে থ্রি ডাইমেনশনাল স্পেস নিচ্ছি, ঠিক আছে? দেখা যাক কি কেমন আসে প্লট। সবার আগে আমরা এখানে দেখো দুটো ট্রামে ভেঙে নিচ্ছি। আগের মতনই দুটো ট্রামে ভাঙছি। এটাকে আমরা কি বলছি বলতো? প্রি এক্সপোনেনশিয়াল ট্রাম। আরেকটা টার্ম নিচ্ছি যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম। এটা প্রি বলছি কেন? এক্সপোনেনশিয়াল আগে আছে বলে প্রি বলছি। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম। আর আগেই প্লট করিয়েছিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লট এক্সপোনেনশিয়ালির দিকে হয়। আচ্ছা, আমরা কি বলেছিলাম বলো তো প্রথমের দিকে? যখন সি টেন্স টু জিরো, মানে অরিজিনের কাছে কি বলেছিলাম? অরিজিনের কাছে এক্সপোনেনশিয়াল টার্মের ভ্যালু ওয়ান, ই মাইনাস এমসি স্কোয়ার বাই টু কেটিকে আমরা ধরে নিই মোরলেস ওয়ান।
এবং সেক্ষেত্রে এই যে স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন কিসের উপর ডিপেন্ড করে, না প্রি এক্সপোনেনশিয়াল ফাংশনের উপর ডিপেন্ড করে। মানে কার্ভের নেচারটা কিরকম হয়, না প্রি এক্সপোনেনশিয়াল টার্মের উপর। তাহলে সেটাই লিখি এখানে, m/2 3/2 ইন্টু 4πc²। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, টেম্পারেচারের যেহেতু ভ্যারিয়েশন করছি, টেম্পারেচার টার্ম কোথায় আছে? একটা হচ্ছে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের টেম্পারেচার আছে, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের কাছে টেম্পারেচার আছে। কি বুঝতে পেরেছো? এখন অরিজিনের কাছে এটা 1 ধরে নিচ্ছি, তাহলে কিসের উপর ডিপেন্ড করছে, না প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরে। এবার যেহেতু টেম্পারেচার ভ্যারিয়েশন করছি, তাহলে এই যে প্রি এক্সপোনেনশিয়াল টার্ম যেটা লিখেছি, সেখানে কিরকম টেম্পারেচার সাথে ভ্যারি করছে কার্ভের নেচার, সেটা লিখি। তাহলে এফসি সমানুপাতিক দেখো 1/T⁻3/T, মানে টেম্পারেচারের সাথে বেসিক্যালি ব্যস্তানুপাতে চেঞ্জ হচ্ছে, তাই তো? মানে কি বলতো, যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি অরিজিনের কাছে, তাহলে কার্ভের নেচার কি হবে, মানে কার্ভটা কি হবে, না ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস কিন্তু ডিক্রিজ করবে। মানে কি বুঝতে পেরেছো, অরিজিনের কাছে কি বলো তো, টেম্পারেচার বাড়াতে বাড়াতে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস ডিক্রিজ করবে। যেটা প্লট হচ্ছে এফসি ভার্সেস সি, এটাও লিখি। তাহলে টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি এই প্লট অনুযায়ী, আগের মানে ফাংশন অনুযায়ী, তাহলে কি হবে বললাম, ফ্র্যাকশন অফ নাম্বার মলিকুলস ডিক্রিজ করবে, তার মানে নিচ দিয়ে যাবে, নিচ দিয়ে উঠবে, সেটাই বলতে চেয়েছে। সেটাই ড্র করলাম একটা ইনিশিয়াল ক্ষেত্রে, মানে লো ভেলোসিটি রেঞ্জে। ঠিক আছে, এই যে এফসি মানে জি সি টেস্ট টু জি মানে লো ভেলোসিটি রেঞ্জ আমরা বলতে চেয়েছি। এবং সেক্ষেত্রে টেম্পারেচারের সাথে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস ডিক্রিজ করবে টেম্পারেচার ইনক্রিজের সাথে। ঠিক আছে, এবার দেখি, মানে এবার হাই ভ্যালোসিটি রেঞ্জে কি হয় সেটাও একবার দেখে নিই। তার মানে হাই ভেলোসিটি রেঞ্জকে আমরা বলি সি টেন্ডস টু ইনফিনিটি। সেই ক্ষেত্রে ফাংশনটা কিসের উপর ডিপেন্ড করবে বলেছিলাম বলো, এক্সপোনেনশিয়াল টার্মের উপর ডিপেন্ড করবে। এইবার তোমরা বলো তো দেখি, টেম্পারেচার ইনক্রিজের সাথে এই এক্সপোনেনশিয়াল টার্মটা, যে এই -mc²/2 কে যেটা ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে ভ্যালুটা, দেখো তো দেখি। যেখানে টেম্পারেচার ইনক্রিজ করছি, সেক্ষেত্রে 1/t টার্মটা কি হবে বলো তো, ডিক্রিজ করবে। টি যদি ইনক্রিজ করে 1/t ডিক্রিজ করবে। তাহলে -1/t যদি নিই, তাহলে কি হবে, 1/t যদি ডিক্রিজ করে তার আগে যদি মাইনাস দিই, -1/t কি করবে, ইনক্রিজ করবে। মানে কি বুঝতে পেরেছো, ই টু দি পাওয়ার যে এক্সপোনেনশিয়ালের উপরে যে মাথায় যেটা টার্মটা আছে mc²/2kT, এটা মোর পজিটিভ, টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটা মোর পজিটিভ বিহেভ করবে, মানে এটা মাইনাসটা ইনক্লুড করে। তার মানে কি বলো তো, ডিকেটা কি হবে, ডিকেটা ফাস্টার হবে না স্লোয়ার হবে, ডিকেটা স্লো হয়ে যাবে না। এক্সপোনেনশিয়ালের উপরে যে টার্মটা আছে এটা মোর পজিটিভ নেচার হচ্ছে টেম্পারেচার ইনক্রিজের সাথে, তাহলে ডিকেটা স্লো হয়ে যাবে। তার মানে যে কার্ভের নেচারটা যেটা ফল করছে, সেটা স্লোলি ফল করবে, মানে এই যে ফলটা যত টেম্পারেচার হবে তত স্লোলি ফল করবে। তাহলে আমরা সেটাই বলি। তাহলে কি হবে বলো তো, একটা এরকম যাবে একটা সার্টেন হাইটে গিয়ে একদম খুব স্লোলি ফল করবে। তার মানে বুঝতেই পারছো টেম্পারেচার ইনক্রিজ হওয়ার সাথে সাথে প্লটের নেচারটা কেমন, এরকমই প্লট হবে। এটাকে ধরলাম T2 ধরলাম, এটা যদি T1 ধরি, T2 গ্রেটার দেন T1, ক্লিয়ার?
লাইনটা ক্লিয়ার, বুঝতে পেরেছো? যদি তোমাদের কার্ভে বুঝতে অসুবিধা হয় তাহলে ওয়াই সমান এম এক্স স্কোয়ার প্লটটাই কি শুরু করা যাক, একবার দেখো। আচ্ছা, ওয়াই সমান এম এক্স স্কোয়ার প্লটটা কি করছে, সরি, ওয়াই সমান ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স স্কোয়ার প্লটটা করেছিলাম। সেটা কিরকম নেচার ছিল? ঠিক আছে, সিমেট্রিক নেচার। যেখানটা এটা বলেছিলাম এম, ঠিক আছে। এবার যদি আমি এমটা এমন একটা নিলাম এন গ্রেটার দেন এম, যেখানে ওয়াই সমান ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স স্কোয়ার প্লট, সেক্ষেত্রে কি হবে? দেখো এখানে বলেছি এন গ্রেটার দেন এম, কি বুঝতে পেরেছো? তার মানে শুরু, যেহেতু এখানে আমি কোনো সামনে কোনো টার্ম নেই, তার মানে এটা ওয়ান থেকেই শুরু হবে। কিন্তু এখানে বলছি এনটাকে গ্রেটার দেন এম বলছি, তার মানে এক্ষেত্রে কি হবে বলতো? মাইনাস এনটা মোর নেগেটিভ, যেহেতু এন গ্রেটার দেন মাইনাস এনটা মোর নেগেটিভ, তাহলে তার দিকে খুব ফাস্ট হবে, খুব তাড়াতাড়ি নেমে যাবে। এটা যেখানে এন টার্ম ধরেছি, মানে ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স স্কোয়ার, এটা ধরলাম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স স্কোয়ার, কি বুঝতে পেরেছো? মানে মোর নেগেটিভ মানে ফাস্টার দিকে। আর এটা হচ্ছে যদি মানে এমটা গেটার যখন মোর পজিটিভ হয়ে যাবে, মানে মাইনাস এন এক্স মাইনাস এনটা যদি মোর পজিটিভ হতো তাহলে তখন ডিকেটা স্লো হয়ে যাবে, কি বুঝতে পেরেছো? এখানে আমি এনটাকে গ্রেটার দেন ধরেছি, এন গ্রেটার দেন এম মানে কি বলতো, মাইনাস যদি টার্মটা নিই, মাইনাস এম লেস দেন মাইনাস এম, মাইনাস এমটা তখন গ্রেটার হবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? যেটা বললাম এটাই সেই সেম জিনিসটাই এখানে বললাম, ডিকেটা কি লিখেছি, এক্সপোনেনশিয়াল ডিকে বিকাম স্লোয়ার উইথ ইনক্রিজিং টেম্পারেচার, কারণ তখন মাইনাস ওয়ান বাই টি কিন্তু মোর পজিটিভ হচ্ছে, যার জন্য এক্সপোনেনশিয়াল ডিকে বিকাম স্লোয়ার হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সেম ওয়ে আমরা টু ডাইমেনশনাল প্লট দেখি কেমন হবে। তাহলে এটাকেও দুভাগে ভাগ করে দিই, একটা প্রি এক্সপোনেনশিয়াল টার্ম আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্ম। একইভাবে সব হবে, দেখো সি টেন্স টু জিরোতে কি বলেছিলাম, এটা তখন ওয়ান হয়ে যাচ্ছে, জিরোর কাছাকাছি, তখন আমরা কি লিখছি, ফাংশন কিসের উপর ডিপেন্ডেন্ট বলছি, একইভাবে আমি আর বেশি ডিটেলস বলছি না কিন্তু, এম বাই টু পাই কে টি ইন্টু টু পাই সি। তার মানে ফাংশনটা কিভাবে টেম্পারেচার উপর ডিপেন্ড করছে বলো, ওয়ান বাই টি। তার মানে কি লো ভেলোসিটি রেঞ্জে কি বলতো, দ্য ফ্র্যাকশন অফ নাম্বার অফ মলিকিউলস ডিক্রিজ করবে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। তার মানে প্লটটা কেমন হবে বলো, তোমার আরো নিচে উঠবে। এরপর কি বলেছিলাম, সি যখন ইনফিনিটিভ হবে মানে হাই ভেলোসিটি রেঞ্জে কিসের উপর ডিপেন্ড করবে, ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কেটি। এই যে এখানেও দেখো একই জিনিস লিখেছি, তখন কি করবে, এক্সপোনেনশিয়াল ডিকে বিকাম স্লোয়ার হয়ে যাবে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। তার মানে এই যে এক্সপোনেনশিয়াল ডিকেটা আছে এটা স্লোলি ডিকে করবে, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে বলো তো, প্লটটা এইভাবে একটা ম্যাক্সিমা দিয়ে যাবে, একটা ডিকেটা খুব স্লোলি নেমে যাবে। ক্লিয়ার? টু ডাইমেনশনাল প্লট টেম্পারেচারের সাথে। এবার ওয়ান ডাইমেনশনাল স্পেসে দেখি কিরকম হয় ডিস্ট্রিবিউশন কার্ভটা, তাহলে সেম ওয়েতে ভাঙি, কোনটা প্রি এক্সপোনেনশিয়াল টার্ম,
আচ্ছা, এই যে কনস্ট্যান্ট যে ভ্যালুটা, এটাই কিন্তু এর হাইটটা ডিটারমাইন করবে। এই যে হাইটটা, তাহলে ওটাই দেখে নেই কি আসছে। তাহলে অ্যাট লো ভেলোসিটি রেঞ্জ সি, মানে সি টেন্স টু জিরোতে, এফসি কত হচ্ছে বলতো? m/2π/kT টু দি পাওয়ার হাফ, বেসিক্যালি অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো ভেলোসিটি টার্ম নেই, তার মানে শুরুটা হবে কিন্তু, মানে শুরুতে এক্সপোনেনশিয়াল টার্মের উপর দিয়ে যাবে, কিন্তু এই যে এইখানে যে কোথা দিয়ে স্টার্ট হবে সেটা ডিপেন্ড করবে টেম্পারেচারের উপর, 1/। সুতরাং আমরা বলতে পারি যখন ভেলোসিটি জিরো তখন দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস ডিক্রিজ করবে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। এখানে যেহেতু টেম্পারেচার ইনক্রিজ করছি তাহলে এক্সপোনেনশিয়াল ডিকেটা স্লো হয়ে যাবে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি টেম্পারেচার বাড়ার সাথে সাথে কার্ভটা কিন্তু অনেক বেশি ব্রডার হচ্ছে, মানে চওড়া হচ্ছে। কিন্তু মাথায় রাখবে দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ কিন্তু টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে না, এবং এটা সবসময় ইউনিটি, কারণ এরিয়া আন্ডার দ্য কার্ভ ইন্ডিকেট করে দ্য প্রবাবিলিটি অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য মলিকিউলস, যেটা হচ্ছে ইউনিটি। ক্লিয়ার? এই যে টেম্পারেচারের সাথে ডিস্ট্রিবিউশন কার্ভের যে চেঞ্জটা আমরা ড্র করলাম, এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি বলতো, সেটা একটু ডিসকাস করে নিই। আচ্ছা, বলতো টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে কি হয় বলতো? আমরা ফার্স্ট ক্লাসে কি পড়েছিলাম? টেম্পারেচার যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে বলতো? কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল কিন্তু ইনক্রিজ হবে। এবার বলতো কাইনেটিক এনার্জি কি বলতো? কাইনেটিক এনার্জি মানে কি? ভেলোসিটি কম্পোনেন্টকেই বলে। কাইনেটিক এনার্জি ইনক্রিজ মানে কি বলতো? তারপরে দ্য ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুলস অলসো ইনক্রিজ, সেটাই তো বোঝায় কাইনেটিক এনার্জি ইনক্রিজ মানে, তো ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুল অলসো বি ইনক্রিজ, ভেলোসিটি অফ গ্যাস মলিকুলও ইনক্রিজ করবে। সেটাই দেখো প্লটে, দ্য ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকুল কিন্তু ইনক্রিজ হয়েছে। এটাই আমরা অন্যভাবে বলতে পারি দ্য নাম্বার অফ গ্যাস মলিকুলস হাই ভেলোসিটি রেঞ্জে ইনক্রিজ হয়েছে। এবার তাহলে মলিকুলার মাসের সাথে স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভটা কেমন চেঞ্জ হয় দেখি। স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন অরিজিনের কাছে, মানে জিরো কাছে, তাহলে কি বলবে? এক্সপোনেনশিয়াল টার্মটা কত বললাম? e⁻mc²/2kT, নিয়ার টেন্স টু কত, ভ্যালুটা 1 এর কাছাকাছি চলে আসবে, তখন তাহলে কিসের উপর ডিপেন্ড করবে ফাংশনটা? স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন ডিপেন্ড করবে m/2π/kT টু দি পাওয়ার 3/2 ইন্টু
4 pi c²। এইবার দেখো মাসের সাথে কেমন চেঞ্জ হচ্ছে, ধরে নিচ্ছি এখানে কিন্তু টেম্পারেচার ফিক্সড। তাহলে দেখো এফসি সমানুপাতিক m/3/2, মানে মাস বাড়ার সাথে সাথে কিন্তু এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনও কিন্তু ইনক্রিজ করছে, মানে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস অলসো ইনক্রিজ, মানে ওটাও ইনক্রিজ করছে, মানে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলও ইনক্রিজ করছে মাস বাড়ার সাথে সাথে। তাহলে প্রোডাক্টের নেচারটা কেমন হবে বলো? এই ক্ষেত্রে আরো শার্পলি কার্ভটা উঠবে, তাই তো? এবার সিমিলার ওয়েতে দেখি, যখন ভেলোসিটি ভ্যালুটা খুব বেশি হবে, সরি এটা সি টেন্স টু এফ টেন্স নয়, এটা সি টেন্স টু 0, এটা ঠিক করে নাও। তাহলে সি টেন্স টু ইনফিনিটিভ এর কাছে কত? ইনফিনিটি বললে ভেলোসিটিটা রিজনেবলি হাই, সেক্ষেত্রে কি হবে বলো তো? ফাংশনটার উপর ডিপেন্ড করবে e⁻mc²/2kT। আচ্ছা তোমরা ইকুয়েশনটা দেখেছো, মাস কোথায় আছে? একটা প্রি এক্সপোনেনশিয়াল টার্মে আছে, আবার একটা এক্সপোনেনশিয়াল টার্মেও আছে, কি বুঝতে পেরেছো? সেই জন্য দুটো জিনিসটাকে আলাদা আলাদা করে ভেঙে লো স্পিড রেঞ্জে কি হচ্ছে, হাই স্পিড রেঞ্জে কি হচ্ছে সেটা দেখছি। ক্লিয়ার? তার মানে এখানে দেখো e⁻mc²/2kT, তাহলে মাস বাড়ার সাথে সাথে এক্সপোনেনশিয়াল ডিকেটা কেমন হবে দেখো। সে একই বলেছিলাম, এম যদি ইনক্রিজ করে তাহলে মাইনাস এমটা কি বলতো? এম যদি ইনক্রিজ করে মাইনাস এম কিন্তু ডিক্রিজ করছে, তার মানে e⁻−mটা কি করবে? ফাস্টার এক্সপোনেনশিয়াল ডিকে ইন্ডিকেট করবে। মাইনাস এম মানে মাইনাস এম ভ্যালু ডিক্রিজ মানে ফাস্টার এক্সপোনেনশিয়াল ডিকে হবে, সেটাই বোঝাচ্ছে। কি বুঝতে পেরেছো? তার মানে এই যে এক্সপোনেনশিয়াল ডিকেটা কিন্তু হবে ফাস্টার। ডিকে অফ কার্ভ, তার মানে কি হবে বলতো? খুব ফাস্ট হয়ে যাবে। তার মানে এটাকে মাস ধরে নিলাম m2, এটাকে ধরে নিলাম m1, এবং এখানে কি m2 গ্রেটার দেন m1। ক্লিয়ার? মানে মাস বাড়ার সাথে সাথে মানে কার্ভটার নেচার কিরকম হবে বুঝতে পেরেছো? মানে কি কার্ভটা কিন্তু মাছ মোর স্টিপার হয়ে গেল, যত মাস বাড়বে কার্ভটা কিন্তু স্টিপার হবে, আর টেম্পারেচার বাড়লে কি হবে? কার্ভটা ব্রড হবে। ক্লিয়ার? দুটো কিন্তু টেম্পারেচার এবং মাস কিন্তু পরস্পর অপোজিট ডাইরেকশনে কাজ করছে। ক্লিয়ার? এবার 2 ডাইমেনশনাল স্পেসে কিরকম হচ্ছে একইভাবে দেখি, সি টেন্স টু 0 মানে অরিজিনের কাছে কিরকম চেঞ্জ হবে। এটা ওয়ান, এই ভ্যালুটা এক্সপোনেনশিয়াল টার্মটা অনেক কাছাকাছি থাকবে, তাহলে এটার উপর ডিপেন্ড করবে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, পি এক্সপোনেনশিয়াল ফাংশনের উপর ডিপেন্ড করবে। এখানে গিয়ে দেখো মাসের সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে মাস ইনক্রিজের সাথে সাথে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকিউলসও ইনক্রিজ হবে। কোথায় না? লো ভেলোসিটি রেঞ্জে। তার মানে এই কার্ভটা কিরকম উঠবে বলো? একদম খাড়া স্ট্রেট উঠে যাবে। তাহলে এবার যখন ভেলোসিটি রিজনেবল হাই হয়ে যাবে তখন ফাংশনটা কিসের উপর ডিপেন্ড করবে?
এক্সপোনেনশিয়াল টার্মের উপর। সেক্ষেত্রে কিরকম দিকে হবে বলো তো? একইভাবে ফার্স্টার দিকে কার্ভ হবে, তাহলে কার্ভের নেচারটা কেমন হবে বলো তো? মাছ স্টিপার কার্ভ হবে এবং ফার্স্টার দিকে হবে। এবার ওয়ান ডাইমেনশনাল স্পেসে কি হচ্ছে দেখো, যখন c ইজ ইকাল টু 0 ধরলাম, মানে একদম অরিজিনের, তাহলে ফাংশনটা কি হচ্ছে দেখো তো, এটার ভ্যালু 1 হয়ে যাবে। fc সমান m বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ। এবার বলো তো মাসের সাথে কেমন হবে, মানে স্পিড ডিস্ট্রিবিউশন, এই যে স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন মাসের সাথে ইনক্রিজ করবে, মানে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকুলস ইনক্রিজ হবে যদি মাস ইনক্রিজ হয়। তার মানে এখানে শুরুটা কোথা থেকে হবে বলো তো, মাছ হায়ার রেঞ্জে। এবং এক্ষেত্রে ডিকেটা কিভাবে নামবে বলো তো, এখানে ডিকেটা শুরু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2 কেটি, মানে এখানে এক্ষেত্রে মাস বাড়লে কি হবে বলো তো, একইভাবে ডিকেটা খুব ফাস্ট হবে, ফাস্টার ডিকে মানে খুব শার্পলি নামবে, তো সেটাই হবে, দেখো খুব শার্পলি নেমে যাবে। এটা যদি মাস ধরি এমন, ক্লিয়ার, মানে জাস্ট অপোজিট, টেম্পারেচার ইনক্রিজের সাথে যেমন স্পেকট্রাটা বর্ডার হচ্ছিল, তেমনি মাস ইনক্রিজের ক্ষেত্রে স্পেকট্রা কিন্তু ন্যারো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? কিন্তু একটা কথা মাথায় রাখবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ সবসময় ফিক্সড থাকবে, ইউনিট, এবং এটা ওয়ান ভ্যালু, কারণ আমরা প্রবাবিলিটি নিচ্ছি। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? এবার যদি সিচুয়েশনটা নেই যেখানে মাস এবং টেম্পারেচার উভয়ই ভ্যারিয়েবল, সেক্ষেত্রে কিরকম নেচার হবে কার্ভে বলো তো দেখি তোমরা। আচ্ছা, এবার তোমরা দেখো তো ফাংশনটা ভালো করে, একটা জিনিস লক্ষ্য করবে, অ্যাকচুয়ালি এফসি ডিপেন্ডেন্ট অন একটা সামথিং এম বাই টি রেশিওর উপর, এরকম একটা ফাংশনের উপর ডিপেন্ড। তোমরা যদি দেখো, দেখো এখানে একটা এম টার্ম আছে, তার সাথে একটা টি এম বাই টি, দেখো এখানেও একটা পাচ্ছ, এখানেও দেখো একটা এম বাই টি টার্ম পাচ্ছ। এবং সিমিলারলি ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল কার্ভের যে ডিস্ট্রিবিউশন ইকুয়েশন যেটা আছে, সেখানেও দেখবে এরকম একটা এম বাই টি কিন্তু কমন আছে। তার মানে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন এম বাই টি রেশিও। এবার এম বাই টি রেশিও যদি ইনক্রিজ হয় তখন কিরকম প্লট পাবো সেটা একটু দেখে নিই। তখন এই যে প্রি এক্সপোনেনশিয়াল টার্মের উপর ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে? তখন এফসিটা কেমন হবে বলো তো, সমানুপাতিক এম বাই 2 পাই কেটি, যেখানে মাস এবং টেম্পারেচার যেহেতু ভেরিয়েবল, সেক্ষেত্রে লো স্পিড রেঞ্জে এফসি ডিপেন্ডেন্ট অন কি, এম বাই টি টু দি পাওয়ার 3/2। তার মানে কি এম বাই টি রেশিও যদি ইনক্রিজ করে তাহলে দ্য ফ্র্যাকশন অফ দ্য নাম্বার অফ মলিকিউলস অলসো বি ইনক্রিজ, কোথায় না লো স্পিড রিজিয়ন। তার মানে কার্ভের নেচারটা কিরকম হবে, খুব শার্পলি ইনক্রিজ করবে। সিমিলার ওয়েতে যদি অ্যাট রিজনেবল হাই স্পিড, তখন কি হবে হাই স্পিড রিজিয়নে, তখন এক্সপোনেনশিয়াল টার্মের উপর ডিপেন্ড করবে। এক্ষেত্রে কি যেন সি টেন্স টু জিরো রেখেছে, যখন সি টেন্স টু ইনফিনিটি মানে রিজনেবল হাই স্পিড, সেক্ষেত্রে ফাংশনটা ডিপেন্ড করবে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি। এবার দেখো এম বাই টি যদি ইনক্রিজ করে,
তাহলে মাইনাস এম বাই টি কি বলো, ডিক্রিজ করবে। তাহলে সেক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ডিকেটা কত হবে, সেক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস এম বাই জে টিটা যেটা হবে, মানে এক্সপোনেনশিয়াল ডিকেটা কি হবে, ফার্স্টার দিকে হবে। তার মানে ক্ষেত্রে কি হবে, যেহেতু এম বাই টি ইনক্রিজ বলেছি, তার মানে ডিকেটা ফার্স্টার হবে, ফার্স্টার এক্সপোনেনশিয়াল ডিকে হবে। এই যে কার্ভের নিচেটা ডিকেটা কত হবে, ফার্স্টার হবে। তার মানে কিরকম হবে বলো? কি ক্লিয়ার? সাপোজ এটা ধরে নিলাম এম ওয়ান বাই টি ওয়ান, এক্ষেত্রে এম টু বাই টি টু, যেখানে এম টু বাই টি টু গ্রেটার দেন এম ওয়ান বাই টি। সিমিলারলি টু ডাইমেনশনের ক্ষেত্রেও একই, এই ফাংশনের উপর ডিপেন্ড করবে। তার মানে কি, লো স্পিড রেঞ্জে কি বলো, আমি বেশি লিখছি না, তার মানে কি, লো স্পিড রেঞ্জে দ্য স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন কিসের উপর ডিপেন্ড করবে, এম বাই টি। তার মানে এম বাই টি ইনক্রিজ করলে এফ সি ভ্যালুটা ইনক্রিজ করবে লো স্পিড রিজন। তার মানে আমরা একটা স্ট্রেট লাইন পাবো। তারপরে কি হবে, এক্সপোনেনশিয়াল ডিকেটা কি হবে, এম বাই টি ফার্স্টার দিকে হবে, একটা হয়ে যাবে ডিকেটা খুব ফাস্ট হয়ে যাবে, এরকম একটা প্লট পাবো। এক্ষেত্রেও একই জিনিস, একই প্লট পাবো। তার মানে এই যে এম বাই টি রেশিও আছে, এক্ষেত্রে সিক্স টেন্স টু জিরো, এক্ষেত্রে সিক্স টেন্স টু জিরোতে কি হবে বলো, সি ইজিক্যাল টু জিরোই ধরলাম। এফ সি ডিপেন্ড কিসের উপর ডিপেন্ড করবে, মাস বাই টেম্পারেচার, এম বাই টি টু দি পাওয়ার হাফ। মানে কি, এম বাই টি ইনক্রিজ করে বেসিক্যালি এফ সিও ইনক্রিজ করবে। তার মানে কোথা দিয়ে স্টার্ট হবে, এই যে স্টার্টিং পয়েন্টটা অনেক হায়ার জায়গা থেকে হবে, এবং ডিকেটা ফাস্টার হবে, মানে খুব ফাস্ট ডিকে হয়ে নেমে যাবে, ডিকেটা খুব ফাস্ট হবে। ক্লিয়ার? এম বাই টি রেশিও, মানে এটা ক্লিয়ার হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে এম বাই টির রেশিওর উপর ডিপেন্ড করবে যখন মাস এবং টেম্পারেচার উভয়ই ভেরিয়েবল। এবার মাস বাই টেম্পারেচারটা যেমন চেঞ্জ হবে, তেমনই প্লটের নেচার চেঞ্জ হবে। যখন মাস এবং টেম্পারেচার ভ্যারিয়েবল দেবে তোমাদের পরীক্ষায়, তখন এম বাই টি রেশিওটা বের করে নেবে, সেটা ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে দেখে নেবে। যদি এম বাই টি রেশিও ইনক্রিজ হয়, তার মানে আমরা যে প্লটটা পাবো সেটা শার্প হবে। আর যদি এম বাই টি ডিক্রিজ হয়, তাহলে আমরা মাছ বর্ডার প্লট পাবো, মানে প্লটটা বর্ডার হবে। ক্লিয়ার? কিন্তু এরিয়া মাথায় রাখবে, এরিয়া কিন্তু সব ক্ষেত্রে ইউনিটি থাকবে। সাপোজ তোমাদের যদি এইরকম অঙ্ক দেয়, ধরো একটা গ্যাস মলিকিউল দিয়ে দিল, গ্যাস মলিকিউলের মাস এবং টেম্পারেচার দিয়ে দিল, ধরলাম এম এন্ড টি দিয়ে দিল তোমাদেরকে। আরেকটা গ্যাস মলিকিউল দিল, আচ্ছা, আরেকটা গ্যাস মলিকিউলস এর মাস এবং দিয়ে দিল 2m এবং টেম্পারেচার 2t। তাহলে এই দুটো গ্যাস মলিকিউলে যদি প্লট ড্র করতে দেওয়া হয়, তাহলে কিরকম আসবে বলো তো? সবার আগে কি করবে বলো তো, প্রথমে এম বাই টি রেশিওটা দেখে নাও কেমন আসছে। সেকেন্ড ক্ষেত্রেও দেখে নিই এম বাই টি রেশিওটা কেমন আসছে। এখন দেখো বোথ কেসেই কিন্তু এম বাই টি রেশিও সেম আসছে। তার মানে এটা ক্লিয়ার যে দুটো ক্ষেত্রেই কিন্তু একই প্লট ইন্ডিকেট করবে, কার্ভ কিন্তু দুটোই সেম, কারণ দুটো ক্ষেত্রে এম বাই টি রেশিও সমান। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? যদি এরকম টাইপের কোনো অঙ্কতে তোমরা প্লট ড্র করতে পারবে যেখানে বোথ এম অ্যান্ড টি আর ভ্যারিয়েবল, কোনো অসুবিধা হবে না তো? ক্লিয়ার? ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই থাক।